গুড মর্নিং এভরিওয়ান। ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করব আপনাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো এথিক্সের আপনাদের মোস্ট রিকোয়েস্টেড টপিক ম্যাডাম কর্ম কর্তব্যবাদ এবং নীতি কর্তব্যবাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসুন। তো আপনাদের রিকোয়েস্ট রাখতেই আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমরা টেলিওলজিক্যাল থিওরি এবং আমাদের ডিওন্টোলজিক্যাল থিওরির মধ্যে বেসিক পার্থক্যটা বোঝার চেষ্টা করব। যেহেতু আমরা নীতিবিদ্যা পড়ছি, আর নীতিবিদ্যা মানেই হচ্ছে আমাদের দৈনন্দিন কর্মের ভালো মন্দত্ব বিচার করা, যে কোন কর্ম বা কোন নিয়ম অনুসরণ করে কাজ করলে বা কোন ফলাফল দিলে সেই কর্মটাকে আমি ভালো বলতে পারবো। তো এই রকম কিছু বেসিক নিয়ম নীতি আলোচনা করতেই এই দুই মতবাদের প্রণয়ন করা হয়েছে। একটি হচ্ছে আমাদের উদ্দেশ্যমুখী বা ফলমুখী নিয়ম, যেটাকে আমরা টেলিওলজিক্যাল বলে থাকি, এবং একটি হচ্ছে কর্তব্যমুখী, যেটাকে আমরা ডিওন্টোলজিক্যাল বলে থাকি। মানে এই ডিওন্টোলজি এবং টেলিওলজি ব্যাপারটা এসেছে কেন? এই যে বিষয়টা আমি বললাম যে কোন কর্মটা ভালো হবে, কোন কর্মের সাথে আমাদের উদ্দেশ্য যুক্ত আছে বা কোন কর্মের সাথে সেই কর্মের ফলটা যুক্ত আছে, এই ভেবে আমরা নৈতিক নিয়ম কিন্তু বিচার করে থাকি। আর সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা। ঠিক আছে, তো প্রথমেই আলোচনা করব আমাদের উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিকতা, যেটাকে আমরা টেলিওলজিক্যাল বলে থাকি। এই টেলিওলজি নামটা শুনতেই আমাদের দুজন গ্রিক দার্শনিকের কথা মনে আসে, একজন হচ্ছে প্লেটো, একজন হচ্ছে অ্যারিস্টটল। বেসিক্যালি অ্যারিস্টটলের কথাটা বেশি মনে আসে, কারণ অ্যারিস্টটলের যে চতুর্বিধ কারণ তত্ত্ব, তার একদম যে শেষ কারণ, যেখানে পরম বা চরম কারণের উল্লেখ করে উনি কিন্তু টেলিওলজির দিকে তার কারণ তত্ত্বকে নিয়ে গিয়েছিলেন। তো টেলিওলজি বলতেই তার কথা আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে পড়ে। তো চলে আসবো থিওরিতে। উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিকতা কি? এই মতবাদ অনুসারে কোনো কর্ম বা কর্মনীতি নৈতিকভাবে ঠিক অথবা বেঠিক তা নির্ধারণ করার মানদণ্ড কি? তা নির্ধারণ করার মানদণ্ড হচ্ছে নীতি সম্পর্ক রহিত অনৈতিক কোনো মূল্য, যাকে ওই কর্ম বা কর্মনীতি অনুসরণ করে ফলস্বরূপ পাওয়া যেতে পারে। একটু জটিল ভাষায় লেখা, চেষ্টা করছি সহজ ভাষায় বুঝিয়ে। তো এক কথায় আমাদের যে কর্তব্যমুখী নৈতিকতার আলোচনায় আমি এলাম, কর্তব্যমুখী বা ফলমুখী, সেইটা কোনো কর্মের ফলাফল দেখে। হ্যাঁ, যদি এক কথায় বলতে চাই যে ফলমুখী নৈতিকতা কি, ফলমুখী নৈতিকতা হচ্ছে যে কোনো কর্মের যে এফেক্ট, কোনো কর্মের যে ফলাফল, সেইটা দেখে সেই কর্মের ভালো মন্দত্ব বিচার করে। ঠিক আছে, অর্থাৎ মানুষের স্বেচ্ছাকৃত কর্ম বা কর্মনীতির ফল যদি ভালো হয়, তাহলে সেই কর্মকে আমরা ভালো বলে স্বীকার করব। একদম এক কথায় বোঝাতে গেলে ফলমুখী নৈতিকতা সেটাই, যেটা কর্মের ফল দেখে। যদি সেই কর্মের ফল ভালো হয় তাহলে সেই কর্মটা ভালো, আদারওয়াইজ নয়। এই হলো সিম্পল ব্যাপার, যে ফলমুখী নৈতিকতা বা টেলিওলজি মানে আমি সবসময় ফলাফল দেখব। ঠিক আছে, স্পষ্টতই এখানে কোনো কর্ম বা কর্মনীতির স্বকীয় মূল্য স্বীকার করা হয়নি। এইখানে কোনো কর্মনীতির প্রয়োজন নেই। এবার একটা বিষয় আসে, ম্যাম কর্মনীতিটা কি, আর এখানে হঠাৎ করে কর্মনীতিটা কেন এলো? দেখুন, কর্মনীতিটা কেন এলো এটা ব্যাখ্যা করতে গেলে আগে আমাদের ডিওন্টোলজিটা ব্যাখ্যা করতে হবে, যেটা আমি নেক্সট পিপিটিতে আলোচনা করব। মানে আজকেই অবশ্যই আলোচনা করব, কিন্তু নেক্সট স্লাইডে আমি আলোচনা করব। ঠিক আছে, তো বেসিক্যালি ফলমুখী নৈতিকতা কি? কোনো কর্মনীতির স্বকীয় মূল্য স্বীকার না করে পরকীয় মূল্য স্বীকার করা হয় বা পরত মূল্য স্বীকার করা হয়। ঠিক আছে, কর্ম বা কর্মনীতির নৈতিক মূল্য ফল বা পরিণামের অনৈতিক মূল্যের ওপর নির্ভরশীল। জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এই ফলমুখী নৈতিকতায় বলা হচ্ছে যে ফলাফল বা পরিণতির জন্যই কোনো কর্ম বা কর্মনীতি ভালো অথবা মন্দ হয়। মানে অ্যাকচুয়ালি যদি সহজ ভাষায় বোঝাতে চাই, আমি আপনাদের কান্টের নৈতিক দর্শনে যদিও বলেছি জিনিসটা, কান্টের নীতি কর্তব্যবাদে, তবুও এখানে জিনিসটা আরেকবার রিপিট করছি, যে কাজকে, কোনো কাজের ভালো মন্দকে আমরা বেসিক্যালি দুভাবে বিচার করতে পারি। ঠিক আছে, নীতি দর্শন অনুযায়ী, আপনাদের সিলেবাস অনুযায়ী দুভাগে আলোচনা করতে পারি। একটা হচ্ছে যে কাজটা আপনি করলেন, সেই কাজটার কর্মনীতিটা কি, আপনি কি উদ্দেশ্য নিয়ে কাজটা করলেন। অ্যাকচুয়ালি উদ্দেশ্য থেকে বলা ভালো কর্মনীতি, মানে আপনি কি উপায়ে কাজটা করলেন, এইভাবে একটা আলোচনা হয়। আর একটা হয় এইভাবে,
যে ফল দেখে আপনার কাজের ফলাফলটা কি হলো, এন্ড অফ দ্য ডে আপনার কাজের রেজাল্টটা কি হলো, এই রেজাল্ট নিয়ে আলোচনা করে আমাদের এই যে অ্যারিস্টটলের যে তত্ত্বের কথা আমি বললাম, মানে টেলিওলজি। টেলিওলজি আপনার এন্ড অফ দ্য ডে কি ফলটা পেলেন, সেই ফলটাই হচ্ছে এখানে আসল বোঝার বিষয়। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে যে এখানে কর্ম বা কর্মনীতি অনুযায়ী নয়, বরং কর্মের ফল অনুযায়ী, এই যে ফলাফল বা পরিণতি অনুযায়ী সেই কর্মের মূল্যকে নির্ধারণ করা হয়। ঠিক আছে, যদিও উদ্দেশ্যবাদীদের অনেকেই সুখবাদী আছেন, আপনারা জানেন হেডোনিজম, যারা হেডোনিস্ট আছেন, যারা সুখবাদী, তারা বলছেন যে সুখকেই সদমূল্যবান রূপে গ্রহণ করতে হবে, সেই কর্মনীতিকে নয়। মানেটা কি, যারা এই আমাদের যে টেলিওলজির মধ্যেও অনেকে হেডোনিস্ট আছেন। কিভাবে হেডোনিস্ট ম্যাম? হেডোনিস্ট এইভাবে তারা দেখেন যে আপনি একটা কাজ করলেন, সেই কাজটার যে ফল হলো, সেই ফল থেকে আপনি কি সুখ পেলেন? যদি আপনি সুখ পান তাহলেই আপনার কর্মটা সঠিক। এরা হচ্ছে হেডোনিস্ট, মানে চারবাকদের মতন অনেকটা। তো এই টেলিওলজির মধ্যেও কিছু কিছু ব্যক্তি আছেন বা কিছু কিছু নীতিবিদ আছেন যারা হেডোনিজমকে সাপোর্ট করেন। সেই কাজের ফল, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে টেলিওলজি মানে হচ্ছে কাজের ফল। তাহলে সুখবাদীকে কি করে টেলিওলজি দিয়ে ব্যাখ্যা করব? একদম ব্যাখ্যা করা যাবে যদি আপনার কাজের ফলটা আপনাকে সুখ দেয়, এন্ড অফ দ্য ডে আপনাকে যদি সুখ দেয়, তাহলেই সেই কাজটা ভালো, অ্যাকর্ডিং টু হেডোনিস্ট। ওকে, আরও কিছু ব্যক্তি আছেন, উদ্দেশ্যবাদীদের অনেকে আছেন, যারা হেডোনিজমকে পরিত্যাগ করে নৈতিক ভালোকে কখনো শক্তির সঙ্গে, কখনো প্রজ্ঞা বা ব্যবহারিক বুদ্ধির সঙ্গে, কখনো আত্মোপলব্ধির সঙ্গে, আবার কখনো পূর্ণতার সঙ্গে অভিন্ন করে দেখেছেন। সুখবাদীদের মতটা তো আলোচনা করলাম, আবার উদ্দেশ্যবাদী মানে টেলিওলজিস্টদের মধ্যে অনেকে এমন আছেন যারা সুখ চাইছেন না। তারা বলছেন যে নৈতিক ভালো বা যেখানে প্রজ্ঞা আছে বা যেখানে ব্যবহারিক বুদ্ধি আছে, সেই কাজটাই ভালো। তো এই যে বিষয়গুলো বললাম, যে আত্মোপলব্ধি, প্রজ্ঞা, নৈতিক ভালো, তো এইখান থেকে একটা প্রশ্ন স্বভাবতই আসে যে অ্যাকচুয়ালি কার ভালো? এই যে ভালোর ব্যাপারটা আমি বললাম যে যার ফলাফল ভালো হবে সেই কাজটা ভালো, তাহলে তো প্রশ্নটা আসে যে ম্যাম কার ভালো করছি, অ্যাকচুয়ালি হিত সাধনটা কার করছি? একটুখানি স্কিপ করে দেখুন গতদিনের যে ভিডিওটা, আপনারা আশা করছি পেয়ে গেছেন। ভিডিওটা যদি না দেখে থাকেন কাইন্ডলি একবার দেখে নেবেন, সেখানে কিন্তু আলোচনা করেছিলাম, মানে গতদিনের ভিডিওতে, যেখানে সম্ভবত আপনাদের যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের বিষয়টা, হ্যাঁ ভিডিও নাম্বার মানে কান্টের যে পার্ট 2, সেখানেও খানিকটা আলোচনা রয়েছে। নীতি কর্তব্যবাদের পার্ট 1 যেটা, সেখানেও খানিকটা আলোচনা রয়েছে, আমি আজও করে দিচ্ছি। যে হিত সাধনটা অ্যাকচুয়ালি কার করব? আমি তো ভালো দেখে বিচার করছি, এন্ড অফ দ্য ডে আমার রেজাল্ট দেখে বিচার করছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কার ভালো করছি। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই আছেন যারা নৈতিক আত্মবাদকে স্বীকার করেন। আচ্ছা, এই ক্লাসটাও কিন্তু আমি আপনাদের নিয়েছি যে ওই ইগোইজম বা উপযোগবাদ বা মানে একজনের মানে শুধুমাত্র নিজের ভালো করব নাকি সমাজের সকলের ভালো করব, এই একটা ভিডিও কিন্তু অলরেডি আপনাদের পোস্ট করা আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এই টেলিওলজি থেকেও দুটো প্রশ্ন আসে যে হিত সাধনটা কার হচ্ছে? এই যে আমি বললাম যে আমার রেজাল্টে সুখ উৎপাদন হচ্ছে, কিন্তু সুখটা কার হচ্ছে? তো এখানেও আমরা কিছু মত পাই, যেমন এক একজন রয়েছেন যারা হচ্ছে আত্মবাদী, তারা বলছেন যে নিজের সর্বাধিক সুখ উৎপাদনই উচিত, মানে এন্ড অফ দ্য ডে আপনি নিজের সুখটা দেখবেন। আমি তো রেজাল্ট দেখছি, যে মানে যেহেতু আমি টেলিওলজিতে আছি, তো এন্ড অফ দ্য ডে আপনি কেবল নিজের সুখ দেখবেন। ঠিক আছে, এদেরকে আমরা এথিক্যাল ইগোইজম বলে ব্যাখ্যা করছি। কাজেই সেই কর্মকেই যথোচিত বলা যাবে যা আপনার নিজের সুখ উৎপন্ন করতে পারবে। ঠিক আছে, নেক্সট আরও কিছু মত আমরা পাই। আচ্ছা, এই মতবাদের সমর্থকদের নাম আমরা আগেও পেয়েছি, এপিকিউরাস আছেন, হবস আছেন, নিটসের নাম অনেকে শুনেছেন। এরা প্রত্যেকেই নৈতিক আত্মবাদ মানে নিজের সুখ উৎপাদনকেই তারা কিন্তু ভালো বলেছেন। ঠিক আছে, আবার কিছু ব্যক্তি এমন আছেন যারা নৈতিক সার্বিকতাবাদ, যেটা এক্ষুনি আমি আপনাদের বলছিলাম যে সর্বজনের সুখ, মানে কিছু ব্যক্তি এমন আছেন যারা নিজের সুখকেই টেলিওলজির দিক থেকে শ্রেষ্ঠ বলেছেন, আর কিছু ব্যক্তি এমন আছেন যারা নিজের সুখ না বরং আরও 4 জনের সুখ বা সমাজের সব থেকে বেশি সংখ্যক মানুষের যে সুখ, যেমন মিল বেনথামের তত্ত্ব দেখুন,
সর্বাধিক লোকের সর্বাধিক সুখ উৎপাদন যেটা করছে সেটাই ভালো কাজ। তো এদের মধ্যেও কিছু এরকম ব্যক্তি আছে যারা উপযোগবাদকে সমর্থন করছেন। তাদের মতে সর্বোচ্চ সাধারণ বা সর্বাধিক লোকের কল্যাণ সাধনই হচ্ছে মেইন উদ্দেশ্য। বোঝাতে পারলাম? তো এদের মধ্যে মিল বেনথাম আছেন, আমি এক্ষুনি আপনাদের বললাম। এছাড়াও মুর আছেন, র্যাসডাল আছেন, যারা সরাসরি এই সার্বিকতাকে মানে নিজের সুখ না, ইগোইজমকে বাদ দিয়ে এরা ইউনিভার্সালিজমকে স্বীকার করছে। ঠিক আছে, তাহলে আমরা টেলিওলজি পড়ে ফেললাম। টেলিওলজি মানে হচ্ছে যে আমি এন্ড রেজাল্ট দেখে সেই কাজের নৈতিক ভালো মন্দত্ব বিচার করব। গেল। নেক্সট আমরা চলে আসব কর্তব্যমুখী নৈতিক মতবাদ, ডিওন্টোলজি। ডিওন্টোলজির নাম শুনলেই আমাদের ইমানুয়েল কান্টের কথা সর্বপ্রথম মনে আসে। ঠিক আছে, তো কর্তব্যমুখী নৈতিক মতবাদ কি? এর আগে আমরা পড়ছিলাম যে কর্মফলের দ্বারা নৈতিকতা বিচার করা, আর এইবার পড়ব কর্মনীতি দ্বারা, মানে আপনি যে কাজটা করছেন ঠিক কোন কর্মপ্রণালী বা কোন কর্মনীতি অনুসরণ করে করছেন। আপনার কর্মনীতি যদি ভালো হয় তাহলে কাজটা ভালো, আপনার কর্মনীতি যদি খারাপ হয় তাহলে কাজটার ফলাফল খারাপ বা মন্দ। ঠিক আছে, সহজ কথায় বলতে গেলে কর্ম বা কর্মনীতির মূল্য এখানে হচ্ছে, আচ্ছা এর আগের প্রশ্নটা বলছে, মানে আগের টপিকে আছি। আচ্ছা, কর্তব্যমুখী নৈতিক মতবাদের সমর্থকরা, কর্তব্যবাদীরা কি বলেন যে কর্ম বা কর্মনীতিকে ঠিক বা যথোচিত বলা যাবে যদি এবং কেবল যদি ওই কর্মনীতি শতমূল্যবান হয়। একদম আগের যে টপিকটা আমরা কভার করে এলাম ফলমুখী, সেখানে বলা হচ্ছিল যে কোনো কাজকে আমি ভালো বলবো যদি সেই কর্মের ফলাফল ভালো হয়, আর এইটা ঠিক তার উল্টো। এখানে বলা হচ্ছে যে কোনো কাজকে ঠিক বা যথোচিত বলবো যদি এবং কেবল যদি সেই কাজের কর্মনীতি। তাহলে বেসিক পার্থক্য কি হলো ম্যাম? বেসিক পার্থক্য হলো যেটা আমাদের টেলিওলজি সেখানে আমি কর্মের ফল দেখব, আর যেটা আমার ডিওন্টোলজি সেখানে আমি কর্মনীতি দেখব। এইটুকু বেসিক পার্থক্য বুঝতে পারলেই গোটা তত্ত্বটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এইটুকু, টেলিওলজি ফলাফল দেখছে আর ডিওন্টোলজি আপনার কর্মনীতি দেখছে, কোন কর্মনীতি অনুসরণ করে আপনি অ্যাকচুয়ালি কাজটা করেছেন। বোঝা গেল? আচ্ছা, এই পোর্শনটাও আমরা কান্টের দর্শনে পাই যে সৎ কর্ম বা কর্মনীতি নিজে নিজেই সৎ, মানে ওই যে সেই কান্টের দর্শনে যে গুডউইল বা সদিচ্ছা তার সাথে রিলেট করুন। উনিও কিন্তু একই ভাষায় বলেছিলেন যে সদিচ্ছা তার আশা অনুরূপ ফল যদি উৎপাদন করতে পারে তবুও সেটা সৎ, যদি না পারে তবুও সেটা সৎ, মানে সেটা নিজের থেকেই তার একটা স্বকীয় মূল্য আছে। তো গোটা কর্তব্যবাদী যে শ্রেণী তারা একই কথাই স্বীকার করছে যে সৎকর্ম বা কর্মনীতি নিজে নিজেই সৎ। বোঝাতে পারলাম? নেক্সট, যেহেতু ইনারা কখনো ফলের আশা করছে, মানে অনেকটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে নিষ্কাম কর্ম, আপনি যে কর্মটা করছেন বা যে কর্মনীতি অনুসরণ করছেন সেইটা ভালো মানে সব ভালো, বাকি আপনার আশা অনুরূপ যদি ফল হলো তাতেও কোনো কিছু যায় আসছে না, যদি আপনার ফল নাও উৎপাদন হলো তাতেও যায় আসছে না। কেন যায় আসছে না? কারণ আমরা ফলটা দেখছি না। যারা কর্তব্যবাদী তারা ফলটাকে দেখছেন না, কিন্তু যারা উদ্দেশ্যবাদী বা ফলমুখী নৈতিকতাকে সাপোর্ট করছেন তারা ফল দেখছেন। আর কর্তব্যবাদীরা কি দেখছেন? কর্তব্যবাদীরা কর্মনীতিকে দেখছেন। ঠিক আছে, এইখানে একটা উদাহরণের সাথে জিনিসটা ব্যাখ্যা করব যে কর্ম বা কর্মনীতির সততা যদি অতিরিক্ত উদ্দেশ্যের ওপর নির্ভরশীল, উৎপাদিত ফলের ওপর নির্ভরশীল হয় তাহলে অনেক অন্যায় কর্ম বা কর্মনীতিকে ন্যায়সম্মত বলতে হয়। দেখুন একটু জিনিসটা বোঝায়। যারা কর্তব্যবাদী, যারা কর্মনীতির কথা বলছেন যে আপনার নীতিটা ঠিক আছে কিনা আমি সেটা দেখব, আর যারা ফলমুখী নৈতিকতাকে স্বীকার করছেন তারা রেজাল্টটা দেখছেন। এবার দেখুন একটা ভালো উদাহরণ, যে চুরি করা টাকা দিয়ে আপনি যদি দরিদ্রের সেবা করলেন, চুরি করা বা লুট করা বা কাউকে ঠকিয়ে নেওয়া কোনো টাকা থেকে আপনি দরিদ্র মানুষদের কিছু অর্থ দান করে দিলেন, তাহলে যারা টেলিওলজি তারা তো বলবে যে না, টাকাটা দিয়ে তো গরিব মানুষের ভালো হলো, তাহলে এটা ভালো কাজ। কিন্তু যারা কর্মকর্তব্যবাদী
যারা কর্তব্যবাদী বা ডিওন্টোলজিকে স্বীকার করছেন তারা তো কর্মনীতিকে দেখছেন। আমরা কর্মনীতিটা কি ছিল ম্যাম? আমি অন্যকে ঠকিয়ে বা অন্যের টাকা আত্মসাৎ করে অন্যের সেবা করেছি, তাহলে আপনার কর্মনীতিটা কি ঠিক? না, এটাই কর্মকর্তব্য। বারবার আমার মুখ থেকে কর্মকর্তব্যবাদী বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি কর্তব্যবাদী হবে। হ্যাঁ, ডিওন্টোলজিস্টদের কথা হচ্ছে যে আমি যদি ফলাফল দেখি তাহলে এমন অনেক কাজই আছে যেটা অসৎ উপায়ে করা হচ্ছে কিন্তু ফলটা ভালো হলো। আপনি চিটিং করলেন এক্সামে, দেন আপনি এক্সামটা কোয়ালিফাই করলেন, তাহলে কি আপনার কর্মনীতিটা তো খারাপ। আর এই কর্মনীতি যদি সমাজের সকল ব্যক্তি অবলম্বন করে তাহলে সমাজের ন্যায় বলে তো কিছু থাকবে না। কারণ প্রত্যেকে দেখবে যে দিন শেষে আমার এফেক্টটা তো মানে আমার কাজের যে ফল সেইটা তো ভালো হলো, এন্ড অফ দ্য ডে আমি সুখই পেলাম, কিন্তু আমার কর্মনীতিটা ভুল। ঠিক এই জন্য যারা কর্তব্যবাদী আছেন তারা বারবার কর্মনীতিটার দিকে গুরুত্ব দিচ্ছে যে আপনি কি উপায়ে কাজটা করছেন। আপনার ফল যাই হলো দিন শেষে ডাজ নট ম্যাটার, বাট আপনি কি উপায়ে কাজটা করলেন। বোঝাতে পারলাম? ফলমুখী নৈতিকতাকে যারা স্বীকার করছেন তারা যে এই চুরি করা অর্থ দিয়ে আপনি দরিদ্র মানুষের সেবা করলেন, দরিদ্রদের উপকার হলো, তাহলে দিন শেষে আপনার কাজের ফলটা ভালো হলো। কিন্তু কর্মকর্তব্যবাদীরা বলছেন যে কি উপায়ে আপনি কাজটা করলেন, আর আপনার এই উপায়টা যদি ভালো না হয় তাহলে আজকে আপনি যেমন চুরি করে অন্যের সেবা করলেন, সমাজের আরও 50টা লোক তো সেই উপায়ই অবলম্বন করবে, তাহলে সমাজে এথিক্স বলে তো কিছু থাকবে না। এই হচ্ছে দুজনের মতের মধ্যে একটা কিন্তু বেসিক ডিফারেন্স। এবার কারা কোন মতকে সমর্থন করবেন বা আমরা বাস্তবে কার মতকে সমর্থন করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। দুজনের মতবাদের এই জায়গাটাই হলো বেসিক পার্থক্য। একজন কর্মের ফল দেখছেন, একজন কর্মের নীতি দেখছেন। ঠিক আছে? কর্তব্যবাদীরা বলছেন যে কর্তব্যের জন্যই কর্তব্য সাধন। সেম লাইন আমরা কান্টের দর্শনে পাই, ডিউটি ফর সেক অফ ডিউটি, কর্তব্যের জন্য কর্তব্য সাধন। আচ্ছা, অধ্যাপক ফ্রাঙ্কোনা তার এথিক্স গ্রন্থে মূলত দু প্রকার, 1 মিনিট, অধ্যাপক ফ্রাঙ্কোনা তার এথিক্স গ্রন্থে দু প্রকার কর্তব্যবাদের কথা বলেছেন, যেটা আমি বারবার ভুলবশত বলছিলাম কর্মকর্তব্যবাদ, অ্যাকচুয়ালি এটা কর্তব্যবাদের প্রকারভেদ। হ্যাঁ, অধ্যাপক ফ্রাঙ্কোনা তার এথিক্স গ্রন্থে এটা লিখেছেন। দুই প্রকার কর্তব্যবাদ, একটা হচ্ছে কর্মকর্তব্যবাদ, অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরি, অ্যান্ড দ্য আদার ইজ রুল ডিওন্টোলজিক্যাল থিওরি, অর্থাৎ নীতি কর্তব্যবাদ। প্রচুর কোশ্চেন আসে আপনাদের এখান থেকে, যার জন্য কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা ভীষণ প্রয়োজন। তো চলে যাব প্রথম যে মত, যেটা হচ্ছে কর্মকর্তব্যবাদ। আমি জিনিসটা খুব ছোট্ট করে এখানে ব্যাখ্যা রেখেছি। কর্মকর্তব্যবাদ হচ্ছে যে সার্বিক নৈতিক নিয়ম বলে কিচ্ছু নেই, আর যদি থাকেও তার কোনো প্রয়োগ নেই। বিশেষ বিশেষ পরিস্থিতি অনুসারে এটা আমাদের নির্ধারণ করতে হয়। যারা কর্মকর্তব্যবাদী না, তারা কোনো কিছুকে ইউনিভার্সাল বলে স্বীকার করেন না। তাদের মতে যে আপনি কি করবেন নিজের জীবনে, দৈনন্দিন জীবনে, আজ কাল পরশু কি করবেন সেটা বিশেষ বিশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে। যেমন দেখবেন কান্টের দর্শনে একটি উদাহরণ দেওয়া আছে যে কথা দিয়ে কথা না রাখা। তো যারা কর্মকর্তব্যবাদী তারা বলে থাকেন যে কথা দিয়ে আমি কথা রাখবো, দরিদ্রের সেবা করব, এটা আমি পরিস্থিতি দেখে বিচার করব। হয়তো এমন কিছু পরিস্থিতি এলেও যেখানে কথাটা রাখা সম্ভব হচ্ছে না, বা যদি কথাটা রাখেন, আপনি যদি কারোর প্রমিস রাখেন, তাহলে দেখা গেল আপনার মানে কোনো একটা বিপদ হলো, আরও 50 জনের বিপদ ডেকে আনলেন আপনি। তো এই জন্য ওরা বলেন, মানে কর্মকর্তব্যবাদী যারা অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরিকে স্বীকার করেন, তারা বলেন যে আমি কোন কাজটা করব বা কোন কর্মনীতিকে অনুসরণ করব সেটা আমার সিচুয়েশন বেস, মানে আমার সিচুয়েশনকে বেস করে আমি সেটা ঠিক করব। ঠিক আছে? আর যারা রুল ডিওন্টোলজিস্ট তারা বলে নৈতিক নিয়ম সার্বত্রিক। তারা বলে নৈতিক নিয়ম সার্বত্রিক এবং আমাদের ন্যায় এবং অন্যায়ের যে আদর্শ তা এক বা একাধিক সার্বত্রিক নিয়মকে অনুসরণ করে, যেমন কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। যারা রুলকে স্বীকার করেন, যারা রুল ডিওন্টোলজিস্ট, তারা বলছেন যে সার্বত্রিক নিয়মই থাকবে। আপনি কাউকে প্রমিস করলেন মানে সমস্ত পরিস্থিতিতে সেই প্রমিসটা রাখতে হবে। আপনি যদি প্রমিসটা ভেঙে দেন তাহলে সেই রুলটা ভেঙে যাবে। আমরা কিন্তু কান্টের দর্শনে পড়েছি জিনিসটা, কান্টের নীতি দর্শনে।
ঠিক আছে, চলে আসবো এবার একটু বিস্তৃত আলোচনায়। অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরি, কারা কারা সমর্থক? ম্যাম E.F. ক্যারিট, H.A. প্রিচার্ড, জে বাল্লার প্রমুখ কর্মকর্তব্যবাদের সমর্থক। এদের মতে কোন কর্ম ঠিক অথবা ঠিক নয় তা আমাদের বিশেষ পরিস্থিতি অনুসারে নির্ধারণ করতে হয়। কোন কর্মনীতি অনুসার, মানে কোনো বেসিক কর্মনীতি অনুযায়ী নয়, মানে এখানে কোনো ইউনিভার্সাল রুল নেই, যেটা আমি এক্ষুনি আপনাদের বললাম যে যে কোনো পরিস্থিতিতে আমাকে দরিদ্রের সেবা করতেই হবে এমনটা নয়, দরিদ্রকে দেখলেই তাকে আমাকে অর্থ দিতে হবে, হেল্প করতে হবে, এমনটা তো নয়। দেশে তো প্রচুর এমন মানুষ আছে যারা দরিদ্র নয়, কিন্তু তারপরেও ব্যবসার খাতিরে বিভিন্ন রকম মানে পথ অবলম্বন করে তারা এই যে ভিক্ষাবৃত্তিটাকে চালায়। দেখবেন দেশে কিন্তু বহু এরকম ক্রাইম হচ্ছে। তাহলে আমি যখনই দরিদ্র ব্যক্তিকে দেখব তখনই তাকে হেল্প করব, এটা কোনো সার্বত্রিক নিয়ম হতে পারে না। এটাই এখানে বলা হচ্ছে যারা কর্মকর্তব্যবাদী। আচ্ছা, এদের মধ্যে আবার দুভাগে ভাগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে চরম কর্তব্যবাদ, চরম কর্মকর্তব্যবাদ, একটা হচ্ছে নরমপন্থী কর্মকর্তব্য। মানে এখন আমরা আছি কর্মকর্তব্যবাদে, অ্যাক্ট ডিওন্টোলজিতে আছি। এর আবার দুটো ভাগ, একটা হচ্ছে চরমপন্থী, একটা হলো নরমপন্থী। চরমপন্থীরা কি বলছেন? চরমপন্থীরা বলছেন যে প্রত্যেক পরিস্থিতিতে আমাদের এটা নির্ধারণ করতে হয় যে ওই বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, অর্থাৎ কোন কাজটি করতে আমরা বাধ্য এবং কোন কর্ম বা কর্মপন্থা নিয়ম নির্ধারণের ক্ষেত্রে কর্মনীতির প্রয়োজন হয় না। মানে উনি বলছেন যে কোনো কর্ম বা কর্মপন্থা মানে এক্সিকিউট করতে বাস্তবে কোনো ইউনিভার্সাল রুলের প্রয়োজন হয় না। যারা চরম কর্মকর্তব্যবাদী তারা সোজা ভাষায় বলছে যে কোন পরিস্থিতিতে আমি কী কাজ করব সেটা ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি নির্ধারণ করব। এমন কোনো ইউনিভার্সাল রুল আমাকে কেউ বেঁধে দেয়নি যে এই পরিস্থিতিতে আমাকে এইটাই করতে হবে। ঠিক আছে, এই মত অনুসারে সার্বিক নৈতিক নিয়ম বলতে বস্তুত কিছু নেই, আর যদি থাকেও তার কোনো প্রয়োগ নেই। উদাহরণ দেখুন, আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে কথা দিয়ে কথা রাখা, কথা দিয়ে কথা রাখা উচিত, গচ্ছিত সম্পদ সর্বদা ফেরত দেওয়া উচিত, এই জাতীয় কোনো সার্বিক নৈতিক নিয়ম নেই, আর থাকলেও তা অকেজো। এই টাইপের কোটেড কোশ্চেন আপনাদের কিন্তু এক্সামে আসে। এটা কাদের মত? প্রথমত এটা ম্যাম চরমপন্থী কর্মকর্তব্যবাদীদের মত। এক্সামে যদি চরমপন্থী কথাটা না থাকে তাহলে আপনি কর্মকর্তব্যবাদী দাগিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। যদি চরমপন্থী কথাটা থেকে থাকে তাহলে তো একেবারেই অ্যাকিউরেট, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না থাকে তাহলে ম্যাম কর্মকর্তব্যবাদী, অ্যাক্ট ডিওন্টোলজিস্ট। নেক্সট হচ্ছে আমাদের নরমপন্থী কর্মকর্তব্যবাদী। তারা এটা বলছেন যে কোনো কাজ করা উচিত অথবা অনুচিত তা নির্ধারণের জন্য কোনো নৈতিক নিয়মের প্রয়োজন হয় না, পরিস্থিতি বিচার করেই কোনো কাজ উচিত বা অনুচিত তা নির্ধারণ করতে হয়, এটা ওরা স্বীকার করছে। কিন্তু তার সাথে অ্যাডিশন কি হচ্ছে? তার সাথে অ্যাডিশন হচ্ছে যে তারা নৈতিক নিয়মের উচিতার্থ কর্মনীতির সম্ভাবনাকে অস্বীকার করে না। বোঝাতে পারছি? চরমপন্থীরা এক কথাই বলে দিচ্ছে যে নৈতিক মানে সার্বিক নৈতিক নিয়ম বলতে কিচ্ছু নেই। আর যারা নরমপন্থী তারা বলছেন যে নেই, ঠিক আছে, বাট হতে পারে, পসিবিলিটিটাকে আমি অস্বীকার করছি না, মানে বাস্তবে সত্যিই কিছু ইউনিভার্সাল রুল থাকতে পারে, এই পসিবিলিটিটাকে আমি একেবারে অস্বীকার করতে পারছি। এরা হচ্ছে নরমপন্থী কর্মকর্তব্যবাদী। ঠিক আছে, আচ্ছা এইখানে এই যে কর্মকর্তব্যবাদ আলোচনা করলাম, লাস্ট এসে একটা প্রশ্ন তো জাগে যে যেহেতু বিশেষ বিশেষ পরিস্থিতি, আজ সোমবার, কাল মঙ্গলবার, পরশুদিন বুধবার, বিভিন্ন দিন আপনি বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলেন, তাহলে এই যে প্রত্যেক দিন আপনি নতুন নতুন কর্মনীতি অনুসরণ করলেন, তো সেখান থেকে তো একটা প্রশ্ন আসতেই পারে যে বিশেষ পরিস্থিতি তাহলে করবোটা কি? যেহেতু কোনো ইউনিভার্সাল নিয়ম নেই তাহলে অ্যাকচুয়ালি কি করা উচিত বা কিভাবে করা উচিত, এটা তো একটা প্রশ্ন আসে। যদি আমি আবারও বলছি, যদি কর্মকর্তব্যবাদীদের কথা আমরা স্বীকার করে নিই যে আদৌ কোনো ইউনিভার্সাল রুল নেই, তাহলে তো একটা প্রশ্ন আসে ম্যাম বেসিক মানে বিশেষ পরিস্থিতিতে তাহলে আমি কিসের বেসে কাজটা করব? যদি ইউনিভার্সাল বলে কিছু নাই থাকে তাহলে কি কর্মনীতি আমি অনুসরণ করব? তো এক্ষেত্রে কর্মকর্তব্যবাদীরা বলেছেন যে আমাদের যে সংজ্ঞা,
যারা স্বজ্ঞাবাদী তারা যে স্বজ্ঞার কথা বলেন না, মানে অনেকটা কি বলুন তো, আমাদের বিবেকের যে নির্দেশ, বা যারা অস্তিত্ববাদী, এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ, তারা যে সিদ্ধান্তের কথা বলেন অনেকটা সেইটাকে অনুসরণ করতে হয়। জিনিসটা ব্যাখ্যা করি। কর্তব্যবাদীরা বলছেন যে বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে তার সাক্ষাৎ প্রতীতির মাধ্যমে বা অপরোক্ষ অনুভবের মাধ্যমে কোনটা উচিত কর্ম সেইটা আমাকে নির্ধারণ করতে হয়। আজ কাল পরশু তারপর দিন প্রত্যেকটা দিন তো আপনি নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, বা হয়তো একই রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। হয়তো আমাদের প্রত্যেক দিন, সব দিন তো আর আমাদের ভিন্ন ভিন্ন পরিস্থিতি হয় না, বেশ কিছুদিন আমাদের সমানও হয়। তো এই যে এইখানে আপনি কি করবেন, তো যারা কর্তব্যবাদী তারা বলছেন যে এইখানে আমার স্বজ্ঞা বা ইনটিউশন আমাকে কি বলছে সেই বেস করে আমাদের কাজ করা উচিত। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসবো নীতি কর্তব্যবাদে। আশা করছি কর্তব্যবাদের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে যে ইউনিভার্সাল রুল বলে কিছু নেই। দৈনন্দিন জীবনে আপনার ইনটিউশন আপনাকে যা বলবে, আপনার স্বজ্ঞা আপনাকে যা বলবে, সেই অনুযায়ী বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনি রিয়াক্ট করবেন বা কাজ করবেন। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট থিওরি হচ্ছে আমাদের রুল ডিওন্টোলজিক্যাল থিওরি, যেখানে নীতির কথা বলা হচ্ছে। একটা জিনিস আমি একদম শেষে এসে বলছি বিষয়টা, নীতি কর্তব্যবাদের সমর্থক হচ্ছেন স্যামুয়েল ক্লার্ক, রিচার্ড প্রাইস, টমাস রিড, ডি রস আর ইমানুয়েল কান্ট এবং বাটলার। এই কোশ্চেনটাই সব থেকে বেশি আসে, আপনারা আশা করছি ফেস করেছেন, যে ইমানুয়েল কান্ট কিন্তু একজন খুব বিখ্যাত, মানে পাশ্চাত্য দর্শনে তো বটেই, আর নীতি দর্শনেও কিন্তু আমাদের রুল ডিওন্টোলজিক্যাল থিওরিস্ট হিসেবে কান্টের নাম কিন্তু উল্লেখযোগ্য। ঠিক আছে, তো নীতি কর্তব্যবাদ অনুসারে আমাদের ন্যায় অন্যায়ের আদর্শ এক বা একাধিক নিয়ম নিয়ে গঠিত, মানে যে কর্ম নীতি আপনি অনুসরণ করবেন সেটা কিছু ইউনিভার্সাল রুল বেসড, যেটা কর্তব্যবাদীরা কিন্তু স্বীকার করেনি। তারা বলছেন যে বিশেষ বিশেষ পরিস্থিতিতে আমি বিশেষ বিশেষ কর্মনীতি অনুসরণ করব, আমার কাছে কোনো ইউনিভার্সাল রুল নেই। কিন্তু যারা নীতি কর্তব্যবাদী তারা এই নীতিটাকে ইউনিভার্সাল বলছে, যে কিছু এমন কিছু সার্বত্রিক নিয়ম আছে, যেমন ধরুন কান্টের দর্শনে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে ওনারা বলছেন যে ইউনিভার্সাল রুল বলে কিছু আছে। তো এখানেও সেই প্রশ্নটা মানে করা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, তা এইসব নিয়মের দ্বারাই নির্ধারিত হয়। কোন নিয়ম ম্যাম? যে ইউনিভার্সাল যে রুল, সেটা নীতি কর্তব্যবাদীরা স্বীকার করছেন। আচ্ছা, যেটাকে নীতি কর্তব্যবাদীরা অনেক সময় বিবেকের নিয়ম বা কনসাইন্স বলেও কিন্তু উল্লেখ করে। এইবার অনেকের প্রশ্ন হয় যে ম্যাম সার্বত্রিক নিয়মটা কোথা থেকে আসলো? নীতি কর্তব্যবাদীরা যে সার্বত্রিক নিয়ম বলছেন সেটা কোথা থেকে আসলো? আমরা একটু শিফট করে লজিকের দিকে যাব, যেখানে আমরা আরোহ যুক্তি পাই। আরোহ যুক্তিতে কি, আমি কোনো সিদ্ধান্ত করার জন্য ছোট 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 যুক্তি নিচ্ছি, রাম মরণশীল, শ্যাম মরণশীল, যদু মরণশীল, সেটা বলতে বলতে শেষে এসে সকল মানুষ হয় মরণশীল। তো নীতি কর্তব্যবাদীরাও সেটাই বলছেন যে কোন পরিস্থিতিতে কি কাজ করবেন তার যে ইউনিভার্সাল রুলটা এসছে না, সেটাও কিন্তু ওই বিশেষ বিশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে করতে দেন ওটা ইউনিভার্সাল হয়েছে। অনেকটা আরোহ যুক্তির মতন, বোঝাতে পারছি? অনেকটা ইন্ডাকটিভ আর্গুমেন্টের মতন, যে বিশেষ বিশেষ পরিস্থিতিতে কি করছেন, কি করা উচিত, এইটা 1 2 3 4 করে গুনতে গুনতে শেষে এসে ওটা ইউনিভার্সাল হয়ে গেছে, সেটা সামান্য হয়ে গেছে, সেই নীতিটা আমাদের কাছে ইউনিভার্সাল বা সার্বিক হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এখানে লেখা রয়েছে পরিষ্কার ইন্ডাকটিভ মেথডের কথা। কিন্তু আর একটা প্রশ্ন তো আসে যে ম্যাম পৃথিবীতে কোনো কিছুই তো মানে একদম অ্যাজ ইট ইজ থাকে না, যে কোনো জিনিসেরই ব্যতিক্রম থাকে, তাই না? আমি যখন কোনো কিছু জোর দিয়ে আপনাদের সামনে বলবো যে এইটাই হবে, তো অনেকেই তো প্রশ্নটা করবেন যে ম্যাম এমন কিছু পরিস্থিতি তো আছে যে যার ব্যতিক্রম আছে। এই যে আমরা যেমন কি দেখি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, এটা তো আমরা নর্মালি দেখে থাকি, কিন্তু যারা মেরু অঞ্চলে থাকছেন তারা তো একটানা 6 মাস দিন 6 মাস রাত পাচ্ছেন, বা ওয়েদার চেঞ্জের অনেক রকম ব্যাপার থাকে, মানে সার্বিক বলে কিছু নেই। আপনি ওয়েস্ট বেঙ্গলে থেকে একটা জিনিস উপলব্ধি করছি, কিন্তু যারা অন্যান্য দেশে রয়েছে, অন্যান্য কান্ট্রিতে রয়েছে, অন্যান্য কন্টিনেন্টে রয়েছে, তাদের উপলব্ধিটা অন্য।
সেই কারণে অনেকেই প্রশ্ন করেন যে ইউনিভার্সাল রুল কি আদৌ সম্ভব, কারণ ব্যতিক্রম তো থাকতেই পারে। এই ব্যতিক্রম নিয়েও ওনারা কথা বলছেন। দেখুন এই যে এই বিষয়টা এখানে লেখা রয়েছে যে প্রচলিত আপত্তি হলো যে নিয়ম থাকলেই তার ব্যতিক্রম থাকবে। এই যে আপনি বলছেন সত্য কথা বলা উচিত, চুক্তি রক্ষা করা উচিত, সবকিছু হচ্ছে আমাদের ইউনিভার্সাল, কিন্তু নিয়ম থাকলেই তার ব্যতিক্রম থাকবে, এবং একাধিক নিয়ম থাকলে তার মধ্যে বিরোধও দেখা দিতে পারে। যেমন ক্ষেত্র বিশেষে মিথ্যা ভাষণকে, চুক্তি ভঙ্গকে উচিত কাজ বলা হয়। নীতি কর্তব্যবাদীরা কোনো নিয়মকেই মানে নীতি কর্তব্যবাদীরা যে ইউনিভার্সাল রুলের কথা বলছেন কোনো ক্ষেত্রেই সেটা ব্যতিক্রমহীন হতে পারে না। যারা সমালোচনা করছেন তারা বলছেন যে আপনারা যে ইউনিভার্সাল রুলের কথা বলছেন কোনো না কোনো দিক থেকে তার তো ব্যতিক্রম রয়েছে, তাহলে সেই ব্যতিক্রমটা আমরা কি করে ব্যাখ্যা করব? কারণ এমন তো অনেক ক্ষেত্র আছে যেখানে মিথ্যে কথা বলার জন্য একজনের জীবন চলে যাচ্ছে, সত্য কথা বলার জন্য একজনের জীবন চলে যাচ্ছে, বা হয়তো এমন হচ্ছে যে আমি যদি তার প্রতিশ্রুতি ভঙ্গ না করি তাহলে কারোর ক্ষতি হয়ে গেল। তো সেই সব স্পেসিফিক ক্ষেত্রে আমাদের কি উল্টো পথ অবলম্বন করতে হয়, মানে চুক্তি ভঙ্গ করতে হয়। তো এই সমস্ত বিষয়কে কি করে ব্যাখ্যা করব, এই একটা সমস্যা। নীতি কর্তব্যবাদীরা ভীষণ সমস্যায় পড়ে গেলেন। তো এই রকমই একজন নীতি কর্তব্যবাদী যার নাম হচ্ছে রস, তিনি কিছু নীতি নিয়মের কথা বলছেন, তিনি কিছু নীতি নিয়মের ব্যাখ্যা করেছেন, আমি সেটা আলোচনা করব। তিনি কিছু দুই প্রকার কর্তব্যের কথা বলছেন। নীতি কর্তব্যবাদী রস দুই প্রকার কর্তব্যের কথা বলছেন, একটা হচ্ছে বাস্তব কর্তব্য বা অ্যাকচুয়াল ডিউটি, অ্যান্ড দ্য আদার ইজ আমাদের দৃষ্টত্ব কর্তব্য। দৃষ্টত্ব কর্তব্য আমি বলি, এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে। তো রস দুই প্রকার কর্তব্যের মধ্যে পার্থক্য স্বীকার করছেন, একটা হচ্ছে বাস্তব কর্তব্য, একটা হচ্ছে দৃষ্টত কর্তব্য। এগুলো কি? বাস্তব কর্তব্য হচ্ছে যেখানে বিরোধ দেখা দিতে পারে। বাস্তব কর্তব্য হচ্ছে এমন কিছু নীতি কর্তব্য যেখানে আপনার বিরোধ থাকতে পারে, যেখানে ব্যতিক্রম থাকতে পারে। এমন কোনো কর্মনীতির উল্লেখ করা যায় না যার ব্যতিক্রম নেই। তো রস প্রথম যে প্রকার কর্তব্যের কথা বলেছেন মানে বাস্তব কর্তব্য, সেইখানে ব্যতিক্রম সম্ভব, কিন্তু দৃষ্টত যে কর্তব্য সেইখানে ব্যতিক্রম সম্ভব নয়। যেমন দেখুন একটা উদাহরণ দিয়েছেন যে বাড়ির যিনি পরিচারিকা, হোম মেকার, তাকে ছুটি দেবার প্রতিশ্রুতি যদি আমি দিয়ে থাকি তাহলে তাকে একদিনের ছুটি দেওয়া আমার কর্তব্য বলে মনে হবে। এইটাই হচ্ছে দৃষ্টত কর্তব্য, যেখানে অন্য কোনো বিবেচনার প্রয়োজন হয় না। তাহলে এই যে প্রশ্নটা আমি তুলেছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন যে নীতি কর্তব্যবাদীরা কি বলছেন, যে ইউনিভার্সাল রুল বেসড কাজ করতে হয়, যে প্রত্যেকটা কাজের কিন্তু একটা ইউনিভার্সাল রুল থাকে, মানে নীতি থাকে। তো তাদের সমালোচনা করে বলা হয়েছিল যে ইউনিভার্সাল রুল বলে যদি কিছু থাকে তাহলে ব্যতিক্রমটা কি? প্রত্যেকটা নিয়ম যদি থাকে তার তো ব্যতিক্রমও থাকবে, তাহলে ব্যতিক্রমটা কি করে ব্যাখ্যা করব? এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি রস তিনি দু প্রকার কর্তব্যের মধ্যে পার্থক্য করেন, একটা হচ্ছে বাস্তব কর্তব্য, একটা হলো দৃষ্টত কর্তব্য। তিনি বলছেন এই যে ব্যতিক্রমের কথাটা আপনারা তুললেন না, এই ব্যতিক্রমটা বাস্তব কর্তব্যে সম্ভব, আর যেটা আমি ইউনিভার্সাল বলছি সেইটা আমার দৃষ্টত কর্তব্য, যেখানে কোনো ব্যতিক্রম। এই বলে তাহলে সমালোচনা যারা করছিলেন তাদের মতটাও প্রাধান্য পেল আর নিজেদের মতটাও প্রাধান্য পেল। আবারও বলছি, নীতি কর্তব্যবাদীরা ইউনিভার্সাল রুলের কথা বলেছিলেন, যে প্রত্যেকটা কাজের একটা সার্বিক নিয়ম থাকে। হ্যাঁ, তো এইটারই সমালোচনায় অনেকে বলেছিলেন যে যদি নিয়ম থেকে থাকে তার তো ব্যতিক্রমও থাকবে, তাহলে এই ব্যতিক্রমটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাখ্যা করতে গিয়েই দুটো কর্তব্যের মধ্যে পার্থক্য করা হয়, একটা হচ্ছে বাস্তব কর্তব্য, একটা হচ্ছে দৃষ্টত কর্তব্য। তো ব্যতিক্রমটা বাস্তব কর্তব্যের ক্ষেত্রে থাকতে পারে, আপনি হয়তো কথা দিয়ে কোনো পরিস্থিতিতে কথাটা রাখলেন না, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, তো এই সমস্ত জিনিসগুলো আমার সম্পূর্ণটা যাবে বাস্তব কর্তব্য। তাহলে সমালোচনা যারা করছিলেন তাদের মতটা এখানে বসে গেল, আর আমার নিজের যে মত নীতি কর্তব্যবাদী হিসাবে আমার যে ইউনিভার্সাল রুলের যে মত সেইটা আমি দৃষ্টত কর্তব্যে বসিয়ে দিলাম। দৃষ্টত কর্তব্য এমন কর্তব্য যেখানে কোনো ব্যতিক্রম। এই বলে কিন্তু নীতি কর্তব্যবাদীরা তাদের মতামতকে প্রতিষ্ঠা। আশা করছি বোঝাতে পারলাম। এইখানে আমি ভীষণ
সহজ একটা রোড ম্যাপ আপনাদের জন্য করে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের ফলমুখী যে নৈতিকতা সেটা সবসময় কাজের ফলাফল দেয়, আর যেটা আমাদের কর্তব্যমুখী নৈতিকতা সংক্ষেপে লিখছি, এটা সবসময় কর্মনীতিকে দেখে। এটা সবসময় আমার কর্মনীতিকে দেখে। এই কর্তব্যমুখী নৈতিকতাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের তো ফলমুখী নৈতিকতা সবসময় কাজের ফলকে দেখে, কর্তব্যমুখী নৈতিকতা সবসময় কর্মনীতিকে দেখে। আর এই কর্তব্যমুখী নৈতিকতাকেই আবার আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কর্মকর্তব্যবাদী, একটা হলো নীতি কর্তব্যবাদী। কর্মকর্তব্যবাদীরা কি বলছেন, যে ইউনিভার্সাল রুল বলে কিছু নেই, যা আছে সব বিশেষ 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 পরিস্থিতিতে আপনি কি কি নিয়ম অনুসরণ করবেন সেটা সেই সময় আপনি স্থির করবেন। আর নীতি কর্তব্যবাদীরা সবসময় ইউনিভার্সাল রুলের কথা বলছে, যে সমস্ত কাজকর্মের একটা সার্বিক নিয়ম থাকে, আর সেই সার্বিক নিয়ম মেনে আপনাকে কাজ করতে। তো এই গেল আজকের এন্টায়ার যে ক্লাসটা, তার একটা ব্লুপ্রিন্ট, যে কি বুঝিয়েছে জিনিসটা। দুটো মত বুঝিয়েছে, ফলমুখী হচ্ছে যেটা আপনার কাজের ফলাফল দেখে, কর্তব্যমুখী হচ্ছে আপনার কর্মনীতিকে দেখে বা কর্মপ্রণালীকে দেখে। এই কর্তব্যমুখীকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কর্মকর্তব্যবাদী, যারা সবসময় বলেন যে বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনি সিদ্ধান্ত নেবেন, কোনো সার্বিক নিয়ম নেই। নীতি কর্তব্যবাদীরা বলছেন যে ইউনিভার্সাল রুল আছে, সার্বিক নিয়ম আছে, আর সেই নিয়ম মেনেই আপনি কাজ করুন। তো এই গেল আপনাদের এথিক্সের মোস্ট রিকোয়েস্টেড একটা টপিক, যে ম্যাম মানে কর্তব্যমুখী এবং ফলমুখী নৈতিকতার মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করে দিই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট যদি কোনো টপিক আপনাদের প্রয়োজন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ক্লাস। থ্যাংক ইউ।